তো গাইস, আমরা এখন আছি নাটোরের উত্তরা গণভবনে। আজকের ভিডিওতে আমরা দেখব দীঘা পতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবন। আবারও আমাদের জার্নি শুরু হয়েছিল পোড়াদাহ জংশন থেকে। এইখান থেকে আমরা রূপসা এক্সপ্রেসে চলে যাব নাটোরে। আমরা দুই বন্ধু নাটোরে যাচ্ছি, হঠাৎ করে আমার আরেক বন্ধুর সাথে দেখা। আরে বলাই তো হয়নি, আমি আর রাব্বি যাচ্ছি নাটোরে। আমরা পোড়াদাহ থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেন ছিল 10:42 মতো। আমাদের 4টি রেল স্টেশন পাড়ি দিতে হবে: পোড়াদাহ, ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী, দেন নাটোর। গাইস, ফাইনালি আমরা নাটোর স্টেশনে চলে আসছি। আর আজকে আমরা এই নাটোর জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। আমরা এখন এই নাটোর স্টেশন থেকে যে কোনো একটা রিক্সা বা বাস নিয়ে চলে যাব উত্তরা গণভবনে। আমরা নাটোর স্টেশন থেকে বের হওয়ার পরে একটা অটো নিয়ে চলে যাচ্ছি নাটোরের উত্তরা গণভবনে। এইখান থেকে আমাদের যেতে জন প্রতি 30 টাকা ভাড়া লাগছে। আমরা দুজন ছিলাম, দুইজনের 60 টাকা মতো ভাড়া লাগছে। আমরা অলরেডি চলে আসছি। আর এইখান থেকে আমরা 30 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম। এইখানেও দুইজনের 60 টাকা মতো লাগছে। গেটের এক পাশেই ছিল সাপ্তাহিক বন্ধ এবং প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত এই উত্তরা গণভবন খোলা থাকে। দেন এইখানে কিছু সংক্ষিপ্ত করে লেখা আছে এই গণভবন সম্পর্কে। এই গেটের দুই পাশে দুইটা কামান রাখা আছে, আর ভিতরে আছে বড় কামান। আমরা এইখানে টিকিট দিয়ে চলে গেলাম উত্তরা গণভবনের ভিতরে। গাইস, আমরা এখন আছি নাটোরের উত্তরা গণভবনে। আর এইটা কিন্তু রাজকীয় রাজপ্রাসাদের মতো একটা এইখানে বাড়ি আছে। গেটের সামনের দিকের উপরে যেই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা আনা হয়েছিল ইতালি থেকে। দেন এই ঘড়িতে একবার চাবি দিলেই টানা 1 সপ্তাহ এই ঘড়ি চলে। দেন ওর পাশেই আছে একটা ছোট্ট ঘন্টা। যেমন ওই ঘড়িতে যদি 7টা বাজে, তেমনি ওই ঘন্টায় 7 বার করে শব্দ করে। এইভাবে 10টার দিকে 10 বার ঘন্টা দিবে, 12টার দিকে 12 বার ঘন্টা দিবে। এইখানে কিছু সাইনবোর্ড আছে, ওগুলো দেখলে এইখানে কোথায় কি আছে ওই বোর্ড দেখে বুঝতে পারবেন। আর এইটা হলো রাজার আমলের দোল উৎসবের মঞ্চ। এইখানে দোল উৎসব করা হতো। নাটোরের উত্তরা গণভবনে ছিল আকর্ষণীয় মিউজিয়াম। এইখানে রাজ আমলের যেই জিনিসপত্র ইউজ করা হতো ওইগুলো এইখানে আছে। তো গাইজ, আমরা এখন যাচ্ছি উত্তরা গণভবনের মিউজিয়ামে। এইখানে ছিল রাজ আমলের যুদ্ধের বর্ম। এইখানে ভিডিও করা নিষেধ ছিল, সো আমরা অল্প কিছু ভিডিও করতে পারছি। সো আপনারা যদি এইখানে আসেন তাহলে এই মিউজিয়ামে অনেক কিছু দেখতে পারবেন। এই নাটোরের গণভবনে আসলে আপনারা দেখতে পারবেন যে আগের যুগের রাজারা কেমন ছিল, তাদের রাজপ্রাসাদ দেখলেই বুঝতে পারবেন। এবং ওই মিউজিয়ামে কিছু চেয়ার দেখছিলাম, সিংহাসন দেখছিলাম। সো ওইখানে ভিডিও করা নিষিদ্ধ। সো আমরা অনেক কিছুই দেখছি ওই মিউজিয়ামে। যদি আসেন তাহলে অবশ্যই ওই মিউজিয়ামে যাবেন। আমরা এখন যাচ্ছি দীঘা পতিয়ার রাজবাড়িতে, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। আর এই রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর দূর থেকে দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। আর চারিদিকে যেই রকম ডিজাইন, বিশ্বাস করেন অনেক সুন্দর ছিল এই রাজবাড়ি। এই রাজবাড়ির এক পাশেই ছিল একটা ছোট্ট সাইনবোর্ড। দেন এইখানে লেখা ছিল কত সালে কোন রাজা এইখানে রাজত্ব করেছিল। এইবার আসি রাজবাড়ি থেকে সরকারি ভবন কিভাবে হয়েছিল। 1947 সালে দেশ ভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলেন। 1952 সালের দীঘা পতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রয় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। ফলে প্রাসাদটি
পরিত্যক্ত অবস্থায় থাকে। বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং এই অঞ্চলের জনগণের প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু দীঘাপতিয়ার হাউজে আসেন। এরপরেই এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন নামকরণ করেন। আমাদের রাজবাড়ি ঘোরা শেষ, এখন আমরা যাব কুইন প্যালেসে। এইখানে কুইন প্যালেসে আসার পরে চারিদিকে বাগানের মতো সুন্দর জায়গা। এই বাগানের এক কর্নার সাইডে ছিল চিড়িয়াখানা। এইখানে হরিণ সহ বিভিন্ন ধরনের পাখি আছে। এই খাঁচার ভিতরে ময়ূর আছে, অনেক সুন্দর ময়ূর। দেন এইখানে পাখি আছে। এই খাঁচায় আছে খরগোশ। আর এইটার সামনেই বানরের খাঁচা। বানর মনে হচ্ছে অসহায়। আমরা এইখানে কুইন প্যালেস খুঁজে পাইনি, কিন্তু পেয়েছি কুইন ঘাট। সো এইটা হচ্ছে কুইন ঘাট। এইখানে কিছু জয়তুন ফলের গাছ আছে। সো এখানে এইরকম অনেক ধরনের ফলের গাছ আছে যেগুলো ঔষধি। আর জায়গাটা অনেক ভালো এবং অনেক সুন্দর।